আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাওয়ালা ছেলে গল্পের ৯ নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমাকে দেখা মাত্রই আঙ্কেল উঠে দাঁড়ালেন। আমি তোতলাতে তোতলাতে বললাম, আঙ্কেল আরিশা ও কোথায়, কি হয়েছে ওর? আঙ্কেল কোনো কথা না বলে স্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই ঠাস ঠাস করে আমার গালে 2টা চড় বসিয়ে দিলেন। হাসপাতালে সে নিস্তব্ধ করিডোরে থাপ্পড় দুটোর শব্দ প্রতিধ্বনিত হলো। আমি ছিটকে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেলাম। করিডোরে থাকা 2-4 জন মানুষ আর নার্সরা অবাক হয়ে তাকিয়ে রইল। আমি গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার কান ঝাঁঝা করছে, চোখের সামনে সব অন্ধকার লাগছে। মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইলাম, একটা টু শব্দও করলাম না। আঙ্কেল আমার শার্টের কলারটা খামচে ধরলেন। ওনার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। তিনি চিৎকার করে বলতে শুরু করলেন, কেন এমন করলে রাকিব? বলো, তুমি কেন এমন করলে? তোমার জন্য আমি কি করিনি বলো? নিজের ছেলের মতো আশ্রয় দিয়েছি, থাকার জায়গা দিয়েছি, তোমার পড়ার সব খরচ আমি টানছি, সব তো আমিই করেছি। তারপরও কেন তোমার জন্য আজ আমার মেয়েকে মৃত্যুর মুখে পড়তে হবে? উত্তর দাও। আমি শুধু মাথা নিচু করে চোখের জল ফেলছি। আঙ্কেল আমাকে সজোরে ঝাঁকুনি দিয়ে আবার বললেন, তুমি নিজেকে খুব নীতিবান ভেবেছিলে তাই না? ভেবেছিলে বাসা থেকে পালিয়ে গিয়ে তুমি আমার বিশ্বাসের মর্যাদা রাখবে। আমাকে কি তোমার এতটাই নিষ্ঠুর আর কঠিন হৃদয়ের মানুষ মনে হয়েছিল? আমাকে কি একবারও বিশ্বাস করা যেত না? আমি ভাঙা গলায় শুধু বললাম, সরি আঙ্কেল, আমি সত্যি বুঝতে পারিনি আরিশা এমন কিছু করবে। আঙ্কেল বলল, সরি? এই সরি দিয়ে কি আমার মেয়েকে ফিরে পাবো? আমাকে যদি একবার খুলে বলতে, আমি আমার আদরের মেয়ের জন্য সব করতে পারতাম। এমনকি তোমাদের এই সম্পর্কও আমি মেনে নিতাম। কিন্তু এখন তো সব শেষ হওয়ার জোগাড়। আমার একমাত্র আদরের মেয়েটা ভিতরে মৃত্যুর সাথে লড়াই করছে, আর আমি বাইরে দাঁড়িয়ে শুধু ওর রক্তমাখা স্মৃতিগুলো দেখছি। ওর কিছু হলে আমি নিজেও বাঁচবো না, আমি মরে যাব। বলেই আঙ্কেল আমার কলার ছেড়ে দিয়ে ওখানেই হাউমাউ করে কেঁদে উঠলেন। আমার মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আঙ্কেলের এই থাপ্পড় আর কথাগুলো একটুও কষ্ট দিচ্ছে না, কারণ আমি বুঝতে পারছি আঙ্কেল আমাকে ঘৃণা থেকে না, বরং নিজের ছেলের মতো ভেবেই এই অধিকার থেকে আঘাত করেছেন। এমন সময় অপারেশন থিয়েটার থেকে সেই ডাক্তার দ্রুত পায়ে বেরিয়ে এলেন। তার কপালে ঘাম আর চোখে মুখে চরম ব্যস্ততা। আঙ্কেল আর আমি দুজনেই দৌড়ে ডাক্তারের কাছে গেলাম। আঙ্কেল বলল, ডাক্তার সাহেব, আমার আরিশা ও এখন কেমন আছে? ডাক্তার বলল, দেখুন, পেশেন্টের কন্ডিশন এখন খুব ক্রিটিক্যাল, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, আমাদের ইমিডিয়েটলি ব্লাড লাগবে। ওনার ব্লাড গ্রুপ AB পজিটিভ। আমাদের ব্লাড ব্যাংকে এই গ্রুপের স্টক এই মুহূর্তে নেই। আঙ্কেল দিশেহারা হয়ে চারিদিকে তাকাতে লাগলেন, কিন্তু আমি এক মুহূর্ত দেরি না করে হাত বাড়িয়ে দিয়ে বললাম, ডাক্তার সাহেব, আমার ব্লাড গ্রুপ AB পজিটিভ। আপনি আমার শরীর থেকে রক্ত নিন, যত রক্ত লাগে নিন, শুধু আরিশাকে বাঁচান। ডাক্তার আমার দিকে একবার তাকালেন, তারপর নার্সকে ইশারা করে বললেন, ঠিক আছে, দেরি করবেন না, আপনি আমার সাথে ভিতরে আসুন। দ্রুত ক্রস ম্যাচিং করে আমরা ব্লাড নেওয়া শুরু করব। আমি দ্রুত ডাক্তারের পিছু পিছু ভিতরে চলে গেলাম। ভিতরে আরিশাকে নিতর হয়ে শুয়ে থাকতে দেখে আমার কলিজাটা যেন ছিঁড়ে এলো। ওর ফর্সা হাতটা ব্যান্ডেজ করা, মুখটা একদম ফ্যাকাশে। আমার শরীর থেকে রক্ত নেওয়া শুরু হলো, পাইপ দিয়ে আমার লাল রক্ত যখন আরিশার শরীরে প্রবেশ করছে, আমি মনে মনে ভাবলাম, এই রক্ত যদি তোমাকে ফিরিয়ে আনতে পারে আরিশা, তবে আমি আমার শেষ বিন্দু রক্ত দিতেও রাজি। অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে। এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। রক্ত দেওয়া শেষ হওয়ার পর আমি টলতে টলতে বাইরে বেরিয়ে এলাম, কিন্তু আঙ্কেলকে দেখে আমার বুকটা দমে গেল। ডাক্তার বের হয়ে এসে বললেন, রক্ত দেওয়া হয়েছে, কিন্তু ওনার পালস এখনো অনেক দুর্বল। আসলে ওনার ভিতরে বেঁচে থাকার ইচ্ছাটাই যেন মরে গেছে। আপনারা দোয়া করুন, পরবর্তী 24 ঘন্টা খুব ক্রিটিক্যাল।
আঙ্কেল আবার করিডোরের মেঝেতে বসে পড়লেন। আমি পাশে গিয়ে বসতে সাহস পাচ্ছিলাম না, কিন্তু আঙ্কেলই ইশারায় আমাকে কাছে ডাকলেন। আমি কাছে যেতেই আঙ্কেল আমার হাতটা ধরলেন, তারপর বললেন, রাকিব, আমার হাত তোলা উচিত হয়নি। আসলে মেয়ের এই অবস্থা দেখে মাথা ঠিক ছিল না। আমি বললাম, না আঙ্কেল, আপনি ঠিকই করেছেন, আমি ভুল করেছি। আমি আরিশাকে বুঝতে পারিনি, ওর ভালোবাসা বুঝতে চাইনি। আঙ্কেল বলল, তুমি বা আরিশা যদি আমাকে বলতে আমি খুশি হতাম, কারণ আমি জানি তুমি আমার মেয়েকে কতটা আগলে রাখতে পারবে। এখন শুধু দোয়া করো যেন ও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। পুরো রাতটা হাসপাতালেই কেটে গেল। আমি ওখানে এক কোণে বসে রইলাম, আমার চোখ একবারের জন্য বন্ধ হয়নি। অপলকভাবে তাকিয়ে রইলাম ওটির দরজার দিকে। ভোরবেলা যখন জানালার ফাঁক দিয়ে একটু আলো এলো, তখন নার্স দ্রুত বাইরে বেরিয়ে এলো। নার্সকে দেখে আমি আর আঙ্কেল দুজনেই লাফিয়ে উঠলাম। আমি বললাম, নার্স, আরিশার কি অবস্থা? নার্স বলল, শান্ত হন, জ্ঞান এখনো ফেরেনি, তবে পালস আগের চেয়ে অনেক বেশি স্বাভাবিক হচ্ছে, খুব শীঘ্রই জ্ঞান ফিরবে। আমরা ওনাকে এখন কেবিনে শিফট করে দিচ্ছি। এই কথাটি শোনার পর মনে হলো আমার শরীরে নতুন করে প্রাণ ফিরে এসেছে। আঙ্কেল দেয়ালে পিঠ ঠেকিয়ে লম্বা একটা শ্বাস নিলেন, যেন পাহাড় সম বোঝা তার বুক থেকে নেমে গেল। সাদা রঙের নিস্তব্ধ একটি কেবিন, যন্ত্রের শব্দ ছাড়া সেখানে আর কোনো আওয়াজ নেই। আরিশার ব্যান্ডেজ করা হাতটা বিছানার পাশে পড়ে আছে, রক্তশূন্যতায় তার মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। আমি ধীর পায়ে আরিশার পাশে গিয়ে বসলাম। আমি আরিশার বরফ শীতল হাতটা নিজের দুই হাতের তালুতে তুলে নিলাম। আমার চোখের জল তখন বাদ মানছে না। আমি ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলতে শুরু করলাম, আরিশা, আমি এসেছি। দেখো, আমি আর কোথাও তোমাকে ছেড়ে চলে যাব না। সব জেদ আজ হার মেনেছে তোমার এই ভালোবাসার কাছে। আমি শুধু তোমার কাছেই থাকতে চাই আরিশা, প্লিজ একবার শুধু চোখ খোলো। আমি ওর হাতের আঙ্গুলে আলতো করে চাপ দিলাম, কিন্তু আরিশার দিক থেকে কোনো সাড়া নেই। আমার বুকটা ফেটে কান্না আসছিল। আমি ওর কপালে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলতে লাগলাম, তুমি কি জানো আরিশা, তোমার জেদকে আমি সেই দিন ভয় পেয়েছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি এই জেদটাই ছিল আমার প্রতি তোমার অগাধ অধিকার। আমি খুব বড় ভুল করেছি তোমাকে বুঝতে না পেরে, আমাকে ক্ষমা করো আরিশা। দীর্ঘক্ষণ কথা বলার পরও যখন আরিশা কোনো নড়চড় হলো না, আমি আবার ভেজা চোখে একটু অভিমানে সরে বললাম, আরিশা, তুমি কি আমার উপর খুব বেশি রাগ করে আসো? আমি জানি আমি তোমার গায়ে হাত তুলেছি, তোমাকে একা ফেলে চলে এসেছি, কিন্তু বিশ্বাস করো আমি সেটা সহ্য করতে পারছিলাম না যে কেউ তোমার দিকে আঙ্গুল তুলুক। তুমি যদি এভাবে আমাকে ইগনোর করো তবে আমি মরে যাব। আমার চোখের জল আরিশার হাতে টুপ করে পড়লো। আমি এবার কান্নায় ভেঙে পড়লাম এবং আরিশার হাতের উপর পাগলের মতো চুমু খেতে খেতে বললাম, আরিশা, তুমি যদি এখন চোখ না খোলো তবে দেখো আমি সত্যি একদিন এমন কোথাও হারিয়ে যাব যেখানে তুমি আর কোনোদিন আমায় খুঁজে পাবে না। আমি পৃথিবীর ওপারে চলে যাব। তুমি কি চাও আমি সত্যি হারিয়ে যাই? প্লিজ আরিশা, এইবার তাকাও আমার দিকে। আমি আরিশার হাতের উপর মুখ লুকিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলাম। তারপর কাঁদতে কাঁদতে আমি যে কখন আরিশার হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না। শরীরটা প্রচন্ড ক্লান্ত ছিল, তার উপর গত কয়েকদিনের মানসিক ধকল আর সারা রাতের নির্ঘুম রাত, সব মিলিয়ে শরীর আর সায় দিচ্ছিল না। ঘুমের ঘরেও আমি শুধু আরিশার নামটাই বিড়বিড় করছিলাম। হঠাৎ আমার হাতের তালুর নিচে আরিশার আঙ্গুলগুলো সামান্য নড়ে উঠলো। প্রথমে ভাবলাম হয়তো আমার মনের ভুল বা কোনো স্বপ্ন, কিন্তু পরক্ষণেই অনুভব করলাম আরিশার হাতটা খুব ধীরে ধীরে নড়ছে। ধরপড় করে ঘুম থেকে জেগে উঠলাম। আমি চোখ কষলে তাকিয়ে দেখি আরিশার চোখের পাতাগুলো কাঁপছে। ও খুব কষ্টে ধীরে ধীরে চোখ মেলার চেষ্টা করছে। আমি এক মুহূর্ত দেরি না করে ওর মুখটার কাছে মুখ নিয়ে গেলাম। আরিশা, আরিশা, তুমি কি শুনতে পারছো? এই তো আমি রাকিব, তাকাও আমার দিকে। আরিশা কয়েকবার চোখের পাতা পিটপিট করে পূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। ওর সেই মায়া ভরা চোখ দুটো এখন অনেকটাই ম্লান, কিন্তু তাতে এক অদ্ভুত তৃষ্ণা। আমাকে দেখা মাত্রই ওর চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। আমি উত্তেজনায় কাঁপতে কাঁপতে ওর দুই হাত নিজের হাতের মুঠোয় নিলাম। আঙ্কেল আর আন্টিকে ডাকার কথা ভুলেই গেলাম। আমি শুধু আরিশাকে দেখতেছিলাম। এক ঝটকায় ওকে আলতো করে বুকের সাথে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, আরিশা, তুমি কি আস্ত একটা পাগল হয়ে গিয়েছিলে? এই সামান্য কারণে কেউ নিজের জীবনের ঝুঁকি নেয়? তুমি কি জানো আমি কতটা ভয় পেয়েছিলাম? তোমাকে হারানোর কথা ভাবলেই তো আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে। কেন করলে এমন কাজ? আরিশা কোনো উত্তর দিল না। ওর নিস্তেজ শরীর আমার বুকের মধ্যে মুখ গুজে কয়েক সেকেন্ড স্থির হয়ে থাকলো। তারপর খুব ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। বুঝে গেলাম ও আমার উপর অভিমান করেছে।
ওর অভিমানে কণ্ঠস্বর একদম ক্ষীণ হয়ে এলো। তারপর বলল, মরে গেলে তো ভালোই হতো। যেখানে তোমাকে পাওয়া হবে না সেখানেই বেঁচে থাকা দিয়ে আমি কি করব? তুমি তো আমাকে ছেড়ে চলেই গিয়েছিলে। আমি ছাড়া তোমার জীবন তো বেশ ভালোই কাটছিল। ওর কথা শুনে আমার ভেতরটা হাহাকার করে উঠল। আমি আলতো করে ও থুতনিতে হাত দিয়ে মুখটা আমার দিকে ঘুরিয়ে নিলাম। ওর চোখের জল নিজের আঙ্গুল দিয়ে মুছে দিলাম। তারপর বললাম, মারবো টেনে এক চর, আবার মৃত্যুর কথা মুখে আনলে। খবর আছে বলে দিচ্ছি। আরে পাগলি, তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে থাকবো? তুমি কি ভেবেছিলে তোমাকে ছাড়া খুব সুখে থাকবো? আরিশা অবাক হয়ে বড় বড় চোখে আমার দিকে তাকালো। ওর ফ্যাকাশে ঠোঁট দুটো সামান্য নড়ে উঠলো। আরিশা বলল, মানে তুমি তো আমাকে ঘৃণা করতে বলেছিলে, বলতে তুমি আর আমাকে দেখতে চাও না, তাহলে এখন কেন এইসব বলছো? আমি ওর কপালে আমার কপাল ঠেকিয়ে খুব নিচু এবং গম্ভীর স্বরে বললাম, মনে হচ্ছে আমি তোমার ওই রাকিব যে তোমাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারে না। আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছিলাম কারণ আমি আঙ্কেলের জন্য ভয় পাচ্ছিলাম, কিন্তু যখন দেখলাম তুমি নিজেকে শেষ করে দিতে চাচ্ছ, তখন বুঝলাম তোমার ভালোবাসা আর সম্মানের চেয়ে বড় কোনো সত্য আমার জীবনে নেই। শোনো আরিশা, আমি হলের ওই ছোট্ট ঘরে বসে প্রতিটা সেকেন্ড শুধু তোমার কথাই ভেবেছি। আমি ওর হাতটা আমার বুকের ঠিক বাম পাশে নিয়ে রাখলাম, যেখানে হৃৎপিণ্ডটা সদরে ধরধর করছে। তারপর বললাম, শুনতে পারছো? এটা শুধু তোমার জন্য স্পন্দিত হয়। আমি তোমাকে ভালোবাসি আরিশা, শুধু ভালোবাসি বললে কম হবে। তুমি আমার অস্তিত্ব। আমি আর কোনো ভয় বা কোনো দূরত্বের কাছে হার মানতে চাই না। আজ আঙ্কেলের সামনে দাঁড়িয়েই বলবো, আমি তোমাকে আমার করে পেতে চাই। তুমি কি সারা জীবনের জন্য আমার হাতটা ধরবে? যে মানুষটা তোমাকে মাঝে মাঝে বকবে কিন্তু কখনো আর ছেড়ে চলে যাবে না, সেই মানুষটার অর্ধাঙ্গিনী হবে তুমি। আরিশার চোখে আনন্দের অশ্রু। ও কিছু না বলে এক অদ্ভুত মায়ায় আমার কলারটা ধরে আমাকে আরো কাছে টেনে নিল। তারপর কোনো কথা বলার সুযোগ না দিয়েই ও আমার ঠোঁটে নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শ এঁকে দিল। কিছুক্ষণ পর ও আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আর কোনোদিন আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবলে আমি সত্যি মরে যাব। আই লাভ ইউ সো মাচ। আমি ওর কপালে একটা দীর্ঘ চুমু দিয়ে বললাম, আর কোনোদিনও না। এখন থেকে আমরা একসাথে লড়বো। মরে গেলেও তোমার হাত আমি ছাড়ছি না। কেবিনের সেই নিস্তব্ধতায় আমরা দুজনে একে অপরের আলিঙ্গনে হারিয়ে গেলাম। হঠাৎ আঙ্কেল রুমে ঢুকেই দাঁড়িয়ে খুব জোরে একটা কাশি দিলেন। কাশির শব্দে আমি আর আরিশা দুজনেই চমকে উঠলাম। আমি এক ঝটকায় আরিশার থেকে ছিটকে দূরে সরে দাঁড়ালাম। লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেল। মনে হচ্ছিল যেন মাটির ভিতরে ঢুকে যায়। আরিশার অবস্থা আরো খারাপ। অসুস্থতার ফ্যাকাশে ভাব ছাপিয়ে ওর গাল দুটো টকটকে লাল হয়ে উঠল। ও খুব দ্রুত কম্বল টেনে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। আঙ্কেল ধীর পায়ে ভিতরে ঢুকলেন। আমি তোতলাতে বললাম, ইয়ে আঙ্কেল, ও মানে ওর জ্ঞান ফিরেছে তো, তাই একটু কথা বলছিলাম। আঙ্কেল আমার কাঁধে হাত রেখে বললেন, আমি কি কিছু জিজ্ঞাসা করেছি? আমি লজ্জায় আবার মাথা নিচু করলাম। আঙ্কেল এবার আরিশার মাথার কাছে গিয়ে বসলেন। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ওনার চোখ আবার ভিজে উঠলো। তারপর বললেন, কেমন আছিস মা? আরিশা বলল, এখন ভালো লাগছে আব্বু। আঙ্কেল বলল, পাগলি মেয়ে, কেউ কি এমন করে? তুই কি একবারও আমাদের কথা ভাবলি না? আমাদের তো তুই ছাড়া আর কেউ নেই। তোকে হারিয়ে ফেললে আমরা কি নিয়ে বাঁচতাম বলতো? আরিশা আঙ্কেলের কথা শুনে ফুপিয়ে কেঁদে উঠলো। ও আঙ্কেলের হাতটা শক্ত করে ধরে বলল, সরি আব্বু, আমাকে ক্ষমা করে দাও। আন্টি পাশে বসে আরিশার কপালে চুমু খেলেন। তারপর কান্না ভেজা গলায় বললেন, খবরদার আর কোনোদিন যেন এমন পাগলামি না দেখি। আঙ্কেল এবার আমার দিকে তাকালেন। তারপর বললেন, আরিশা, তুই সুস্থ হয়ে বাসায় ফিরলে তোদের বিয়ের ধুমধাম আয়োজন করব। আমি চাই না আমার মেয়েটা আবার এমন কোনো ভুল পদক্ষেপ নিক। কথাটা শুনে আরিশার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। ওর মুখে যে হাসিটা ফুটলো সেটা যেন এই মুহূর্তের সবচেয়ে সুন্দর দৃশ্য। ও এক ঝটকায় উঠে আঙ্কেলকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ আব্বু, থ্যাংক ইউ সো মাচ। আঙ্কেল আন্টি আরো অনেকক্ষণ আরিশার সাথে কথা বললেন। সময়টা অনেক গড়িয়ে গেছে। আঙ্কেল আর আন্টির চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। আমি বুঝতে পারলাম ওনাদের বাসায় যাওয়া দরকার। তাই আমি বললাম, আঙ্কেল আন্টি, আপনারা গত 2 দিন এক মুহূর্তের জন্য ঘুমাননি। আরিশা এখন তো ভালো আছে আর আমি ওর পাশে আছি। আপনারা প্লিজ বাসায় গিয়ে একটু ঘুমিয়ে নিন। ওনারা প্রথমে রাজি হচ্ছিলেন না, কিন্তু আমার জোরাজোরিতে শেষ পর্যন্ত রাজি হলেন। আঙ্কেল আর আন্টি চলে যাওয়ার পর পুরো কেবিনটা যেন এক অদ্ভুত মায়াবী নিস্তব্ধতায় ডুবে গেল। আরিশা আমাকে বলল, রাকিব আমি উঠবো। আমি বললাম, আচ্ছা দাঁড়াও। বলেই আমি ওর কাছে গিয়ে আরিশার হাত ধরে ওকে শোয়া থেকে অর্ধশায়িত অবস্থায় বালিশে হেলান দিয়ে দিলাম।
এখনো আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর বিছানার পাশে চেয়ারটা টেনে একদম গা ঘেঁষে বসলাম। টেবিলের উপরে রাখা ওষুধের ফাইল আর স্যালাইনটা একবার চেক করে নিয়ে বললাম, কি ব্যাপার, এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে জীবনে প্রথম দেখছো আমায়। আরিশা মুচকি হাসলো, তারপর খুব ক্ষীণ স্বরে বলল, দেখছি তুমি কি সেই রাকিব যে আমাকে ফেলে চলে গিয়েছিল, কিন্তু এখন দেখি সে একদম আমার ব্যক্তিগত নার্স হয়ে গেছে। আমি ওর কথায় কান্না দিয়ে ওষুধের বক্স থেকে একটা ট্যাবলেট বের করলাম, এক গ্লাস পানি হাতে নিয়ে বললাম, বেশি কথা বলো না তো, এখন এই ওষুধটা খেয়ে নাও, নাও মুখ খোলো। আরিশা ছোট বাচ্চার মতো মুখটা কুঁচকে বলল, উফ, খাবো না, ওই ওষুধের গন্ধ আমার একদম সহ্য হয় না। আমি ওর কপালে হালকা একটা টোকা দিয়ে শাসনের সুরে বললাম, একদম জেদ করবে না আরিশা, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও, না খেলে কিন্তু আমি আবার ওই রাকিব হয়ে যাব। আরিশা এবার একটু দুষ্টুমির হাসিতে চোখ টিপ দিল। ও নিচু গলায় বলল, আচ্ছা খাবো, একটা শর্তে। আমি বললাম, কি শর্ত? আরিশা বলল, ওষুধটা খাওয়ার পর আমাকে একটা মিষ্টি কিছু দিতে হবে, এই তেতো ওষুধের স্বাদ আমি নিতে পারবো না। আমি বুঝতে পারলাম ওর মতলবটা কি। আমি হাসি মুখে ওর ঠোঁটের কাছে ওষুধটা ধরলাম। ও বাধ্য মেয়ের মতো ওষুধটা গিলে এক ঢোক পানি খেলো। ওষুধ খাওয়া শেষ হতেই আমি গ্লাসটা সরিয়ে রাখলাম। আরিশা আমার শার্টের কলারটা ধরে টান দিয়ে আমাকে নিজের মুখের একদম কাছে নিয়ে এলো। ওর নিঃশ্বাস আমার নাকে এসে লাগছে। ও ফিসফিস করে বলল, আমার পাওনাটা কই? আমি চারপাশে একবার তাকালাম, কেবিনের দরজাটা লাগানো। আমি আর দেরি না করে ওর কপালে একটা দীর্ঘ চুমু দিলাম, কিন্তু আরিশার তাতে মন ভরল না। ও চোখ বন্ধ করে ঠোঁট দুটো সামান্য প্রসারিত করলো। আমি ওর ওই পাগল করা রূপ দেখে নিজেকে সামলাতে পারলাম না। ও দুই গালে হাত রেখে খুব আলতো করে ওর ঠোঁটে নিজের ঠোঁটের ছোঁয়া দিলাম। ওর ঠোঁটগুলো বরফের মতো শীতল, কিন্তু আমার স্পর্শে যেন তাতে উষ্ণতা ফিরে এলো। কয়েক সেকেন্ডে সেই গভীর স্পর্শে আমাদের দুজনের হৃদয় স্পন্দন যেন এক হয়ে গেল। ঠোঁট ছড়িয়ে নিতেই আরিশা আমাকে ঝাপটে ধরলো। ওর ব্যান্ডেজ করা হাতটা সাবধানে আগলে রেখে আমি ওকে বুকের মাঝে লুকিয়ে ফেললাম। আমি বললাম, আরিশা, হাতটা সাবধানে, ব্যথা পাবে তো। আরিশা বলল, তোমার বুকে থাকলে আমার কোনো ব্যথা লাগে না। আচ্ছা, শুনলাম তুমি আমাকে ব্লাড দিয়েছো, তুমি যখন আমাকে ব্লাড দিচ্ছিলে তখন কি তোমার খুব কষ্ট হচ্ছিল? আমি ওর চুলে বিনি কেটে দিতে দিতে বললাম, মোটেও না, বরং আমার মনে হচ্ছিল আমার রক্ত যখন তোমার শিরায় বইবে তখন তুমি চাইলেও আর আমাকে ভুলে থাকতে পারবে না। আমাদের রক্ত এখন মিশে এক হয়ে গেছে। আরিশা আমার বুকে মুখ ঘষতে ঘষতে দুষ্টুমি করে বলল, তার মানে এখন আমি যা যা ভাববো তুমি তা তা বুঝতে পারবে? আমি হেসে বললাম, হয়তো। যেমন এখন আমি বুঝতে পারছি তোমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, ডাক্তার বলেছে তোমাকে পাতলা স্যুপ আর ফল খাওয়াতে। বলে আমি টেবিল থেকে একটা আপেল নিয়ে স্লাইড করতে শুরু করলাম। আরিশা বিরক্ত হয়ে বলল, ধুর, রোমান্সের 12টা বাজিয়ে তুমি এখন ফল নিয়ে বসলে। আমি একটা আপেলের টুকরো ওর মুখে পুড়ে দিয়ে বললাম, আগে সুস্থ হও মহারানী, তারপর সারা জীবন রোমান্স করার জন্য তো আমি আছি, এখন কোনো ফাঁকিবাজি চলবে না, এই পুরো আপেলটা তোমাকে শেষ করতে হবে। আমি ওকে নিজ হাতে একটা একটা করে খাইয়ে দিচ্ছি। আরিশা খেতে খেতে মাঝে মধ্যে আমার আঙুলে আলতো করে কামড় দিল আর খিলখিল করে হেসে উঠলো। ওর এই হাসিটা দেখার জন্যই হয়তো আমি সব ছেড়ে আবার ফিরে এসেছি। খাওয়া শেষ হলে আমি তোয়ালে ভিজিয়ে ওর মুখ আর হাত মুছিয়ে দিলাম। ওর যত্ন নিতে নিতে আমি খেয়াল করলাম ও ক্লান্ত হয়ে চোখ বুজছে। আমি বললাম, এবার একটু ঘুমাও, আমি এখানেই আছি, তোমার হাত ধরে বসে থাকবো। আরিশা আমার হাতটা শক্ত করে আঁকড়ে ধরে বালিশে মাথা রাখলো, তারপর বিড়বিড় করে বলল, আর কোনোদিন চলে যাবে না তো? আমি ওর হাতের পাতায় একটা চুমু খেয়ে পরম মমতাই বললাম, পাগলি একটা, এখন থেকে তোমার ছায়া হয়ে থাকবো আমি, কোনোদিনও ছেড়ে যাব না। কিছুক্ষণের মধ্যে আরিশা গভীর ঘুমে তলিয়ে গেল। আমি অপলক দৃষ্টিতে ওর শান্ত মুখটার দিকে তাকিয়ে রইলাম। 7 দিন পর হাসপাতালের সেই সাদা দেওয়াল আর ওষুধের কড়া গন্ধ পেছন ফেলে আরিশা আজ পুরোপুরি সুস্থ। আঙ্কেল আন্টি আর আমার সেবা যত্নে ওর ফ্যাকাশে মুখে আবার সেই পরিচিত লাবণ্য ফিরে এসেছে। ডাক্তার আজ আরিশাকে রিলিজ দিয়ে দিয়েছেন। হাসপাতালের গেট দিয়ে বের হওয়ার সময় আমি আঙ্কেলের দিকে তাকিয়ে ধীর গলায় বললাম, আঙ্কেল, আপনারা আরিশাকে নিয়ে বাসায় যান, আমি এবার হলের দিকে ঘুরে আসি। ওখানে আমার বইপত্র আর জিনিসগুলো তো রয়ে গেছে, ওগুলো নিয়ে আসা দরকার। আমি হলের দিকে পা বাড়াতে যাব, অমনি আরিশা আমার হাতটা শক্ত করে টেনে ধরলো। ও কাপা গলায় বলল, কোথায় যাচ্ছ তুমি? কোন হলে? আমাকে একা ফেলে আবার পালিয়ে যাওয়ার ফন্দি করছো?
আমি হেসে ওর মাথায় হাত রেখে বললাম, আরে পাগলি, পালাবো কেন? জিনিসগুলো তো নিয়ে আসতে হবে। আরিশা জেদের সুরে বলল, না, তোমার কোথাও যেতে হবে না, তুমি সোজা আমাদের সাথে বাসায় যাবে। এক মুহূর্তের জন্য আমি তোমাকে চোখের আড়াল করতে পারবো না। আঙ্কেল পাশ থেকে মুচকি এসে আমার কাঁধে হাত রাখলেন। তিনি বললেন, আরিশা ঠিকই বলেছে রাকিব, তোমাকে আর ওই নোংরা হলে ফিরে যেতে হবে না। তোমার যা কিছু আছে আমি লোক পাঠিয়ে আনিয়ে নেওয়ার ব্যবস্থা করছি। এখন চলো, বাসায় ফিরে একটু শান্তিতে বিশ্রাম নেবে। আরিশার জেদ আর আঙ্কেলের ভালোবাসার কাছে হার মানতে হলো। আমরা সবাই গাড়িতে উঠলাম। আরিশা পুরোটা পথ আমার হাত ধরে জানালার দিকে তাকিয়ে রইল। বাসায় পৌঁছানোর পর যেন প্রাণ ফিরে এলো চারিদিকে। আমি আরিশাকে সাবধানে ওর রুমে নিয়ে গেলাম, বিছানায় বসিয়ে দিয়ে বললাম, এখন তুমি একটু বিশ্রাম নাও, আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলে আমি যেই না দরজার দিকে পা বাড়ালাম, অমনি অনুভব করলাম একটা উষ্ণ স্পর্শ আমার হাতটা আটকে দিল। আমি পিছনে ফিরতেই দেখলাম আরিশা দাঁড়িয়ে আছে। ওর চোখে আজ কোনো কথা নেই, শুধু এক সমুদ্র মায়া। আমি কিছু বলতে যাওয়ার আগে আরিশা হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরলো। ও শরীরে সমস্ত শক্তি দিয়ে ও আমাকে আঁকড়ে ধরেছে, যেন ছাড়লেই আমি আবার মেঘের মতো মিলিয়ে যাব। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত স্বরে বললাম, কি হয়েছে আরিশা, শরীর খারাপ লাগছে? ও কোনো উত্তর দিল না, শুধু আমার বুকের মাঝে মুখ গুজে ফিসফিস করে বলল, কিছু না, শুধু তোমার বুকে মাথা রাখতে মন চাচ্ছে। আমি ওর চিবুকটা আলতো করে উঠিয়ে ধরলাম। আরিশার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করছে। তাই আমি বললাম, আরে পাগলি, কাঁদছো কেন? আরিশা বলল, এটা দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। আমি নিজের বুড়ো আঙ্গুল দিয়ে সেই জলটুকু মুছে দিলাম। আরিশার মায়াবী চোখের দিকে তাকাতেই আমার সমস্ত পৃথিবী থমকে গেল। আরিশা খুব ধীরে ধীরে আমার কলারটা ধরে নিজেকে আরো উঁচুতে তুললো। ওর নিঃশ্বাস আমার ঠোঁটে আছড়ে পড়ছে, আর আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। পরম মমতায় ওর কপালে একটা চুমু দিয়ে নেমে এলাম ওর সেই গোলাপি ঠোঁটে। আরিশার সেই গোলাপি ঠোঁটে আমার ঠোঁট জোড়া স্পর্শ করতেই আরিশা এক ঝটকায় চোখ বন্ধ করে নিল। সময় যেন থমকে দাঁড়িয়ে আমাদের এই রোমান্টিক মুহূর্তর সাক্ষী হয়ে রইল। আরিশার হাতের বাঁধন আরো শক্ত হলো, আমাকে বেশ শক্ত করে জড়িয়ে ধরে আছে। বেশ কিছুক্ষণ পর আমি আলতো করে নিজেকে সরিয়ে নিলাম। আরিশার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে। ও লজ্জিত ভঙ্গিতে আমার বুক থেকে মুখ সরিয়ে নিল। আমি ওকে পাজাকোলা করে তুলে বিছানায় শুইয়ে দিলাম। কম্বলটা গায়ের উপর টেনে দিয়ে ওর কপালে শেষে একটা আলতো চুমু খেলাম। তারপর বললাম, এখন চুপচাপ ঘুমাও, আমি পাশের রুমে আছি, কোনো দরকার হলে ডাক দেবে, ঠিক আছে? আরিশা মিষ্টি করে হেসে মাথা নাড়ালো। আমি ধীর পায়ে ওর রুম থেকে বেরিয়ে এলাম। তারপর নিজের রুমে চলে আসলাম। এসে আমিও ফ্রেশ হয়ে নিলাম। শরীরটা বেশ ক্লান্ত লাগছে, তাই বিছানায় গায়ে লিয়ে দিতেই ঘুম চলে এলো। ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে, তাই আমি ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। এসে দেখি আন্টি রান্না করছে, আঙ্কেল টিভি দেখছেন। আমাকে দেখেই বলল, রাকিব আসো বসো। আমি গিয়ে আঙ্কেলের পাশে বসলাম। আশেপাশে তাকাতে লাগলাম আর চোখ জোড়া আরিশাকে খুঁজতে লাগলো। আঙ্কেল আমার হাবভাব বুঝতে পারলেন। তারপর উনি মুচকি হেসে উঠলেন। একটু পর দেখি আরিশাও রান্নাঘর থেকে বের হচ্ছে। আমি অবাক হয়ে হা করে তাকিয়ে আছি। যেই মেয়ে রান্নার ধারে কাছে যায় না, কিন্তু আসছে রান্নাঘরে, ব্যাপার কি? আঙ্কেল আমার কাঁধে হাত রেখে বললেন, তোমার অবস্থা দেখে আমার অনেক হাসি লাগছে, কিন্তু সত্যি বলতে এই সব কিছুই তোমার জন্য। আমি অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বললাম, জি আঙ্কেল, মানে ঠিক বুঝলাম না। উনি আবারও হাসলেন আর বললেন, তোমার মনে কি চলছে আমি সব জানি। আরিশা কোনোদিন শখ করেও রান্নাঘরের চৌকাঠ মারায়নি, কিন্তু আজ আমার দিদি মেয়েটা বায়না ধরেছে সে নিজ হাতে তোমার জন্য তোমার প্রিয় সব খাবার রান্না করবে। আমরা তো অবাক। ওনার কথা শুনে আমার বুকের ভেতরটা অদ্ভুত ভালো লাগায় ভরে উঠলো। আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম, কিন্তু মনের ভিতর এক অদ্ভুত ধরনের প্রশান্তি অনুভব করলাম। ভালোবাসার মানুষকে সত্যি কতটা বদলে দিতে পারে। কিছুক্ষণ পর সবাই ডাইনিং টেবিলে খেতে বসলাম। টেবিলে ভারী সব আয়োজন, পোলাও, রোস্ট আর আরিশার স্পেশাল গরুর মাংসর ঝোল। আরিশা আমার ঠিক পাশেই বসেছে। সবার প্লেটে খাবার বেড়ে দেওয়ার পর আরিশা হঠাৎ আমার দিকে ঘুরে বসলো। বাবা মায়ের সামনেই নিঃসংকোচে বলে উঠলো, আমি তোমাকে খাইয়ে দিই। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।